এই গার্জেন মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থীর বা শিশুর মানসিক বিকাশ ঘটানোর জন্য একটা কমিউনিকেশন, একটা মাধ্যম, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী গার্জেনদের মধ্যে একটা যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনের মাধ্যমে ভবিষ্যতে কিভাবে আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা যায় সেটা নিয়েই সিদ্ধান্ত গৃহীত হবে এই আজকের অনুষ্ঠানে। এবং সেটা নিয়ে আলোচনা করার জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো যেমন একটা বাল্ব তখনই জ্বলে ওঠে, একটা বাতি তখনই জ্বলে ওঠে যখন দুটি তারের সংযোগটা ঠিকঠাক থাকে। ঠিক একইভাবেই এই শিক্ষার্থীর গার্জেন, অভিভাবক, অভিভাবিকা যারা রয়েছেন তাদের সাথে যদি এই শিক্ষক শিক্ষিকাদের সংযোগটা ঠিকঠাক থাকে তাহলে আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাটা অনেক সহজ হবে। যাই হোক, আজকে আমি কোনো গার্জেনও নই, আমি কোনো শিক্ষক শিক্ষিকাও নই। আসলাম এই আলামিন নামক বাগিচার আলহাজ এম নুরুল ইসলাম নামক মালিকের অধীন। এই যে যারা বসে আছেন, এত সুন্দর সুন্দর মালিদের লাগানো চারা গাছের যত্ন করা এক প্রস্তুতি ফুল। আমি আজ ডাক্তার হয়েছি। আমার নাম মোহাম্মদ জাহিরুদ্দিন, আমার বাড়ি হচ্ছে শাহাপুর। আমি প্রাইভেট কলেজ থেকে পাস করেছি, ইন্ডিয়ান রেজিস্ট্রেশন এক্সামও দিয়েছি, কঠোর পরিশ্রম করে পরীক্ষায় পাসও করেছি। তো যখন আমি প্রথম পড়তে যাই, আমার গার্জেনকে বা আমাকে অনেক রকম কথা শুনতে হয়েছিল যে প্রাইভেট মেডিকেলে পড়ছে, টাকা পয়সা দিয়ে পড়ছে। তো যাই হোক, আমি ওইসব কথাই পরে আসি। আমাকে বানানোর পিছনে যে কারিগরেরা আছে, এই কারিগরেরা খুশি হয়ে আমাকে ইনভাইট করেছেন। তো তাদের জন্য আজকে আমরা একটা নতুন স্টাইলে করতালি দেব। সবাই একটু বাম হাতটা তুলবেন। বাম হাতটা তুলে একটা আঙুল দিয়ে ডান হাতে মারবেন, একটা আঙুল দিয়ে তালি। আগে আমার গার্জেন নিয়ে আপনাদেরকে একটু স্মরণ করাই যে আমার গার্জেন কিরকম। আমি যখন প্রথম সুগর মাদ্রাসায় অ্যাডমিশন টেস্ট দিই ক্লাস 2-এ ভর্তির জন্য, ঠিক প্রত্যেকটা ক্লাস ওয়াইজ পরীক্ষার যেমন সিট হয় সেরকম সিটে বসিয়ে দেয়, আমরা সবাই বসে বসে পরীক্ষা দিই। তো সেখানে গার্ড কারা থাকবে, ও গার্ড তো এত কেউ ছিল না। মিশনের শুরুতে মানে বাইরে থেকে কোনো গার্ড নিয়ে আসা হয়েছে বা কোনো শিক্ষক শিক্ষিকা ছিলেন। প্রথম অ্যাডমিশন টেস্ট হচ্ছে, এলাকায় প্রথম মিশন তৈরি হয়েছে। তো গার্ড ছিল আমাদের গার্জেনরাই। আমার আব্বা ছিলেন, জাকির ডাক্তার সাহেব ছিলেন শাহাপুরের, মুক্তার সাহেব ছিলেন, এরকম আরও কিছু বিশিষ্ট গার্জেনরা ছিলেন। তো যাদের ছেলেরা যেখানে পরীক্ষা দিচ্ছে সেই জায়গাটা বাদ দিয়ে অন্যান্য জায়গায় গার্ড হিসেবে দিয়েছিলেন। তো আমার সিটটা পড়েছিল বারান্দায় এবং আমার আব্বা যেখানে গার্ড দিচ্ছিলেন আরেকটা রুমের ভিতর, ঠিক ওই রুমের দরজার পাশেই। তো আমি একটা অঙ্ক পারছিলাম না, তো হঠাৎ করে আমার আব্বার সঙ্গে চোখে চোখ হয় এবং একটা সুযোগ নিয়ে আব্বাকে খাতার দিকে আঙুল দেখিয়ে বললাম যে আব্বা এটা একটু বলে দাও তো। কি বললেন জানো? কি বলতে পারে আব্বা? হয় উত্তরটা বলে দিতে পারে, কিন্তু বলে দিল না, বলছে না পারলে ফাঁকা রাখ। তো এরপরে ক্লাস 2-এ আমার একবার হাত ভেঙে যায়। যখন হাত ভেঙে যায় তখন আমি মিশন প্রায় 1 মাস আসতে পারি না। এবং সেই মুহূর্তে আমাকে বাম হাতে অঙ্ক করা, বাম হাতে লেখা প্র্যাকটিস করায় বাড়িতে আমার আব্বা। লিখতে লিখতে এমন অভ্যাস হয়ে যায় যে আমার যখন হাতের ব্যান্ডেজ খোলা হয় তখন আমি আর ডান হাতে লিখতে পারছিলাম না, অনেকদিন কষ্ট হয়েছে। তো যেহেতু আমি ফার্স্ট টাইম পরীক্ষা দিতে পারিনি, মিশন থেকে প্রশ্নপত্রগুলো নিয়ে যায় আমার বাড়িতে এবং আমার বাড়িতে টাইম ধরে আমার মাকে গার্ড দিয়ে এবং আমার আব্বাও দোকানে বসে থেকে গার্ড দিয়ে আমাকে পরীক্ষাগুলো দেওয়া করেছেন একদম সময় মাফিক। পরীক্ষা দিতে দিতে একটা ছাতার ছবি ছিল, সেই ছাতার ছবিটা আমি মানে ইংরাজিতে লিখতে বলেছিল, তো সেটা পারছিলাম না। তো মাকে জিজ্ঞেস করলাম, মা একটু বলে দাও। মা আস্তে করে বললো আমব্রেলা। আমি শুনতে পেলাম না, বুঝতেও পারলাম না, কিন্তু আমার আব্বা শুনে নিয়েছে দোকান থেকে। আমার আব্বা খুব জোরে আমার মাকে ধমক দিল যে ওকে যে বলে দিচ্ছ ও কি শিখবে, ওর মূল্যায়নটাই তো ঠিকঠাক হবে না। তো দিন আসে দিন যায়, অনেক কিছু হারিয়ে যায়, তারই মাঝে কিছু অমর হয়ে থেকেই যায়। তো এই দিনগুলি এবং এই স্মৃতিগুলো আমার কাছে খুব মানে মনে রাখার মতো হয়ে আছে। এবং আপনারাও গার্জেন, অভিভাবক, অভিভাবিকা, আপনাদের কাছে এটা বলার উদ্দেশ্য এটাই যে আমার শাসনের লেভেলটা কতটা ছিল, আমার অভিভাবক অভিভাবিকা আমার প্রতি
কীরকম শাসন করতেন। তো আমি বলছি না যে আপনারা খুব কড়া শাসন করেন, কিন্তু শাসনের লেভেলটা ঠিক এভাবেই রাখা উচিত আমি মনে করি। তো আপনারা যারা এখানে এসেছেন অবশ্যই সচেতন গার্জেন, অনেকটাই সচেতন। যারা আসেননি তারাও হয়তো সচেতন, কিন্তু আপনাদের মতো নয়। তা আমি বলবো যে আপনারা সচেতন ঠিক আছে, কিন্তু কতটা সচেতন? আপনি আপনার ছেলেকে মিশনে পড়তে দিয়েছেন, ঠিকঠাক পড়ছে কিনা কতটা খোঁজ রাখছেন? মোবাইল ঠিকঠাক দিচ্ছেন? মোবাইল দিনে কতক্ষণ দিচ্ছেন? না মোবাইল দিচ্ছেন না। মোবাইল দিচ্ছেন কি জন্য? একটা ক্লাস 1, 2, 3, 4 এরা মোবাইল চালিয়ে করবেটা কি? যখন একটা বাচ্চা মোবাইল চালায় তখন তার বাচ্চার এই ব্রেনটা ভাগ হয়ে যায়। সে পড়াশোনার প্রতি ফোকাস করবে, না খাবার দাবার খাবে, নাকি নৈতিক শিক্ষা শিখবে, নাকি এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটি শিখবে, নাকি মোবাইল চালানো শিখবে? তা আপনারা বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করুন যে ক্লাস 12-এর আগে পর্যন্ত কোনো মোবাইল দেবেন না। আমি হয়তো বেশি বলে দিলাম, কিন্তু মোবাইল খুবই ক্ষতিকারক। আমরা যতটুকুই উপলব্ধি করতে পেরেছি আমার লাইফের অভিজ্ঞতা থেকে, যদি আপনার ছেলেকে ভালো একটা জায়গায় ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে চান এবং উজ্জ্বল একটা ভবিষ্যৎ আশা রাখেন, কামনা করেন, তাহলে শুধুমাত্র এই গার্জেন মিটিংয়ে শিক্ষক শিক্ষিকাদের প্রতি অভিযোগ, মিশনের প্রতি অভিযোগ, এগুলো করে কোনো লাভ হবে না। সবচেয়ে বড় কারিগর হচ্ছে আপনারা, কারণ আপনারাই তো জন্ম দিয়েছেন। আপনার থেকে আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে কতক্ষণ থাকে? আমরা কতক্ষণ ছিলাম? দিনে 3 থেকে 4 ঘন্টা ছিলাম, তাও ছিলাম না। বাকি 18 ঘন্টা তো আপনার কাছেই রয়েছে। তো বাড়ির মাকে সবচেয়ে বেশি কড়া হতে হবে, এবং একজন কড়া হলে আরেকজনকে একটু নরম হতে হবে, এবং বাচ্চাকে বুঝিয়ে শুনিয়ে পড়াতে হবে, এবং ঠিকঠাক মূল্যায়ন হচ্ছে কিনা এটা আপনাদেরকেই খোঁজ নিতে হবে। যদি আপনারা খোঁজ না নেন, শিক্ষকরা কিচ্ছু করতে পারবে না। কারণ দুনিয়াতে এমন কোনো শিক্ষক শিক্ষিকা আবিষ্কার হয়নি এখনো পর্যন্ত যে আপনার ছাত্রছাত্রীর দায়ভার নিয়ে, একদম দায়িত্ব নিয়ে আপনার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানিয়ে দেবে। বাবা মাকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। তো আরেকটা আমি সকলকেই বলি যে কথাগুলো আগেও বলেছি, অনেক জায়গাতেই বলেছি, আমি বিভিন্ন জায়গাতেই এরকমভাবে অনেক জায়গায় কথা বলেছি। তো একটা কথা আমি সবাইকেই বলি যে কে কি বললো, পাড়ার কাকিমা কি বললো, চা দোকানের কাকু কি বললো, আমার আব্বার বন্ধু কি বললো, আমার মায়ের বান্ধবী কি বললো, অমুকের ছেলে কি হয়েছে, তমুকের মেয়ে কি হয়েছে, এসব কথা কান দেবেন। হ্যাঁ, মোটিভেশন পাওয়ার জন্য একটু দেখবেন, শুনবেন, কিন্তু বারবার ওই বাচ্চার কানে ঢোকাবেন না। বারবার যদি বাচ্চার কানে ঢোকাতে থাকেন, বাচ্চা কিন্তু ডিপ্রেশনে পড়বে। যদি আমাকে আমার আব্বা বারবার বলে অমুকের ছেলে দেখ গভর্নমেন্ট থেকে ডাক্তার হয়ে গেল, ও হাই স্কুলে পড়ে নিট ক্র্যাক করে ফেললো, তখন আমার প্রচন্ড খারাপ লেগেছে বা লাগবে। তো সেই জায়গা থেকে আমি একটা ছোট্ট গল্প দিয়ে আপনার উদাহরণ দিই, যে আইফেল টাওয়ারের নাম শুনেছেন? তো আইফেল টাওয়ারের পাশে একটা ছোট্ট ডোবা আছে। তো সেখানে অনেকগুলো ব্যাঙ আছে। ব্যাঙদের মধ্যেও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। একটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মেম্বার, সভাপতি, মন্ত্রী, এটা তারপর সাধারণ সদস্য এবং সাধারণ জনগণের মতো কিছু ব্যাঙ রয়েছে। তো তাদের মধ্যে সবাই কম্পিটিশন হলো যে এই আইফেল টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় কে উঠতে পারবে। তো কম্পিটিশন একটা ডেট ঠিক করা হলো। ডেট ঠিক করে একে একে উঠতে শুরু করলো। প্রথমে যারা সম্মানীয় জ্ঞানীগুণী আছেন, যেমন এই স্টেজে বক্তব্য শুরু করলেন, আস্তে আস্তে সম্মানীয় যারা জ্ঞানীগুণী আছেন ধীরে ধীরে বক্তব্য শুরু করলেন, তারপর আপনাদেরকে দিল বক্তব্য দিতে, তারপর আমাকে দিল, এরপর আবার বক্তব্য দিবেন। তো এই যে ঠিক একইভাবেই ব্যাংকরাও কিন্তু এইভাবে, যে প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে মুখ্যমন্ত্রী, তারপরে হচ্ছে রাজ্যপাল, তারপর এইভাবেই মানে পঞ্চায়েত প্রধান থেকে আস্তে আস্তে সবাই উঠতে শুরু করলো, একদম সাধারণ সদস্য। তো যখন হৃষ্টপুষ্ট একটা ব্যাংক উঠতে পারলো না, তখন সবাই বলে আমাদের রাজা উঠতে পারে নাই, তো তুই কি পারবি। নিচ থেকে সব ব্যাংকরা কিন্তু কমেন্ট করছে। লাস্টে একটা পায়ে খোড়া, কানে কালা একটা ব্যাংক উঠতে চেষ্টা করছে। তো সবাই কি করলো, মুখ ফিরিয়ে নিল, এর দ্বারা হবে না, আমাদের অমুক পারে নাই, তমুক পারে নাই, তুই কি পারবি। এভাবে কিন্তু সবাই রাস্তা কাটতে শুরু করলো। একটু পরে সবাই তাকিয়ে দেখছে ও তো একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে। তাহলে ও কিভাবে উঠলো? ও পায়ে খোড়া ছিল এবং কানে কালা ছিল, মানে নিচে যতজন কমেন্ট করছিল এই কারোর কমেন্ট কিন্তু শুনতে পাইনি। তো আপনারাও যদি এই কমেন্ট শুনেন, আলামিন মিশনে দিয়ে কি করবে, আরে এই রঘুনাথপুরে আরেকটা মিশন খুলেছে, এই ঘুরিশায় আরেকটা মিশন খুলেছে, এই অমুক জায়গায় প্রাইমারি স্কুলে পড়ে ভালো একটা টিউশন দে, এই যে বিভিন্ন যখন কথা শুনবেন,
কথা শুনতে গেলেই কিন্তু আপনি অসুবিধায় পড়বেন, বেশি প্রবলেমে পড়বেন। তা আমি আপনাদের একটা কথা বলবো, বরাবরই, শুধু আপনাদের নয়, আমার যত ভাই বোন যতজন আছে সবাইকে আমি একটা কথাই বলি, যে বেশি কারোর কথা শুনতে যাবেন না। কে কি বললো এইসব বেশি শুনতে যাবেন, শুনবেন যতটুকু আপনার দরকার, যারা আপনার শুভাকাঙ্ক্ষী ততটুকুই শুনবেন। আপনারা হয়তো পার্শ্ববর্তী কিছু ইনস্টিটিউট দেখে মনে করছেন আলামিনের এত বেতন, এত টাকা, এত ফি, কি পড়ছে, একটা ক্লাস 1-এর এত বেতন, একটা ক্লাস 5-এর ছেলে এত বেতন, আলামিন ব্যবসা করছে। আসলে কি জানেন তো, আলামিন এখন ব্র্যান্ড। আলামিন হচ্ছে একটা ব্র্যান্ড। আলহাজ এম নুরুল ইসলাম স্যার এখন ব্র্যান্ডের মালিক। তো এই যে ব্র্যান্ডের মালিক উনি হতে পারেন, কিন্তু উনি যে গাড়িতে ঘুরেন ওই গাড়িটা হচ্ছে গিফটেড। ওনার বাড়িটা দেখেছেন, ওই কোটিপতি শাহরুখ খানের মতো বাড়ি নয়, ওনার আরো 10টা ফ্ল্যাট কেনা নাই। তাহলে উনি ব্যবসা করছেন কিভাবে? আপনারা যে বলছেন যে ব্যবসা করছে, ওনার ব্যবসার ফসল কি? এই প্রস্ফুটিত ফুলগুলোই ওনার ফসল। ওনার, আপনি যদি মনে করেন যে ব্যবসা করছেন, হ্যাঁ ব্যবসা করছে, উনি ব্যবসা করছে, তো আপনার কি? ওনার ব্যবসায় যদি আপনার ছেলের একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠে, আপনার ঘরে যদি একটা ফুল সুন্দরভাবে প্রস্ফুটিত হয়, তাতে আপনার লাভ না ক্ষতি? সাপোজ ধরেন একটা সিলেদার্স কোম্পানির জুতো বা ব্যাগ, একটা জকি কোম্পানির গেঞ্জি, তো এগুলো ব্র্যান্ডেড জিনিস। তো এই যে ব্র্যান্ডেড জিনিসগুলো যদি আপনি রোদে, বৃষ্টিতে, পানিতে ফেলে রাখেন, তাহলে এটা লোকাল জিনিসের আগে নষ্ট হবে কি হবে না? যতই ব্র্যান্ডেড জিনিস হোক। তো যদি এই ব্র্যান্ডেড জায়গায় যদি আপনার ছেলেকে ভর্তি করে দিয়েছেন, আর ওই রাস্তায় যদি মানে খেলে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, গ্রামের ছেলেদের সঙ্গে মিশছে, বেশি খেলাধুলা করছে, পড়াশোনা কম করছে, ভালো জায়গায় পড়াশোনা করছে না, তাহলে এই ব্র্যান্ডেড জায়গায় দিয়েও কোনো লাভ হবে না। তাহলে আপনাকে ব্র্যান্ডেড ভ্যালুটা ধরে রাখার জন্য বাড়িতেও আপনাকে একটা ব্র্যান্ডেড পরিবেশ তৈরি করতে হবে। হ্যাঁ, সবাই হয়তো আমরা শিক্ষিত নই, সেইভাবে পড়াশোনা করি নাই, বা সেইভাবে আমরা বাচ্চাকে সময় দিতেও পারবো না, কিন্তু আমরা তো চাট টিকিয়া দোকানেই সময় এবং অর্থ দুটোই নষ্ট করে দিচ্ছি। বাচ্চার একটা নতুন খাতা, একটা নতুন রুল পেন্সিল, একটা নতুন রাবার, একটা নতুন রুল কাটার কিনে দিতে আমাদের কষ্ট লাগছে। কত তোর লাগে, এই কদিন আগে কিনে দিলাম। কিন্তু আপনি যখন ওই 50টা টিকিয়া একসাথে খেতে শুরু করছেন, তখন দরকার আছে 50টা টিকিয়া খাওয়ার একসাথে? তো যাই হোক, আজকে এরকম জায়গায় আপনারা আসতে পেরেছেন, এরকম জায়গায় একটা মিশন হয়েছে, আপনারা আসলেই অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবতী। কারণ যদি এই মিশন না থাকতো, আজ আমি ডাক্তারও হতে পারতাম না। শুধু আমি নই, এই এলাকা থেকে যতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বড় বড় জায়গায় গিয়েছে, পড়াশোনা করছে ভালো ভালো প্রতিষ্ঠান থেকে, সকলেই কিন্তু এইখান থেকেই তৈরি হয়েছে। এটাই নতুন আমাদের 2007 সালে যখন প্রথম শুরু হলো, যদি না থাকতো আজকে আমি এই ডাক্তার হওয়ার স্বপ্নটা দেখতে পারতাম? কখনোই না। ওই আমাকে গ্রামেই থাকতে হতো, হাই স্কুলে পড়ে ওই আমাকে রাজমিস্ত্রি কাজই করতে হতো, বা যাদের বাপের ব্যবসায় তাদের বাপের ব্যবসায় ধরতে হতো। তা আমি বলবো যে আলামিন আলাদা একটা জায়গা, এই প্রতিষ্ঠান, এই ফুলের বাগান এবং এই মালিদের আমি যথেষ্ট সম্মান করি। এই বাগানের যারা মালি, তারা এতটাই পারিশ্রমিক দেয়, তারা যথেষ্ট পারিশ্রমিকও পান না। আপনাদের প্রত্যেকের ফ্যামিলি ইনকামের থেকে 99% গার্জেনের ফ্যামিলি ইনকাম থেকে তাদের বেতন কম। আপনারা খোঁজ নিয়ে দেখবেন। তো স্যালুট আওয়ার মিশন, স্যালুট আওয়ার টিচার্স। এবং আমি আমার জন্য বলবো যে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আরো বড় ডাক্তার হতে পারি এবং এই এলাকায় যথেষ্ট পরিমাণ আমি সেবা দিতে পারি, গরিব মানুষের জন্য যাতে কিছু করতে পারি। আমি সবাইকে একটা কথা বলি যে আমি মানুষের পাশে নয়, মানুষের সাথে থাকতে চাই, মানুষকে আমি ভালোবাসবো ইনশাল্লাহ। আমাকে সেই ক্ষমতা দান করুক এবং আমি যাতে আমার লক্ষ লক্ষ স্বপ্নগুলো পূরণ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।